চান্ডাকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেটা হচ্ছে বাফার এরিয়া। এখন ভীষণ বৃষ্টি পড়ছে, সেই জন্য অত ভালো করে তোমাদের ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু এইটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। তোমরা থিওরিতে পড়েছো যে কোর জোনেতে শুধুমাত্র ওয়াচ টাওয়ারই থাকে, সেখানে ওই ফরেস্ট অফিসার, রেঞ্জ অফিসার, গার্ডেরা সেখান থেকে পুরো বনভূমিটাকে পর্যবেক্ষণ করে। আর এই বাফার জোনে অনুমতি সাপেক্ষে পর্যটকরা এখানে ঢুকতে পারে। তারা এই নিচেই তোমরা দেখবে, পরে আমি একটা ছবি এখানে অ্যাটাচ করে দেবো, যে জঙ্গল সাফারির যে জিপগুলো রয়েছে সেই জিপেতে করে এখানে পর্যটকরা জঙ্গল সাফারি করেন। আর একটা জোন আছে, আমি সুযোগ পেলে তোমাদের দেখাবো, সেটা হচ্ছে ট্রানজিশন জোন। ট্রানজিশন জোনে সেই সমস্ত মানুষরা থাকেন যারা জীবন জীবিকা সমস্ত ব্যাপারে পুরোপুরি বনভূমির ওপর নির্ভরশীল। তোমরা একটুখানি দেখো এই ওয়াচ টাওয়ার এবং এর আশেপাশের ছবিগুলো একটুখানি দেখো, এরপরে আমি থিওরির সাথে আরেকটু ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমি এর আগেই তোমাদের বলছিলাম যে আমি একটা জায়গায় ঘুরতে এসেছি, সেখানে উড়িষ্যার চান্ডাকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কথা আমি তোমাদেরকে বলছিলাম, এবং সেখানে ডেরাস নেচার ক্যাম্প বলে একটা ক্যাম্পে আমি ছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখিয়েওছি। ওই ডেরাস নেচার ক্যাম্প থেকে আমরা আজকে এসেছি এই ঋষিয়া নেচার ক্যাম্পে। এইটা কুলডিহি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারে পড়ছে, এটাও উড়িষ্যাতেই অবস্থিত। তোমাদের আগে যে কনসেপ্টটা আমি শুরুতে, ভিডিও শুরু থেকেই যে কনসেপ্টটার কথা বলছি, যে ইন সিটু কনজারভেশন এবং এক্স সিটু কনজারভেশন, তো এই ওয়াইল্ড লাইফ যে কোনো স্যাংচুয়ারি ইন সিটু কনজারভেশনেরই একটা মাধ্যম। ঠিক একই রকমভাবে যেরকম চান্ডাকার কথা বলেছিলাম, সেই রকম এই কুলডিহি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও কিন্তু ইন সিটু কনজারভেশনের একটা বিরাট বড় মাধ্যম। এখানে বেশ কিছু প্রজাতির পাখি রয়েছে, উদ্ভিদ রয়েছে অনেক প্রজাতির, সাথে সাথে এখানে বন্য হরিণ দেখা যায়, এখানে কিছু বন্য শুয়োর রয়েছে, তার সাথে হাতির কথা তো তোমাদের বললামই, এছাড়া বিভিন্ন প্রজাতির পাখি আর উদ্ভিদ তো রয়েছেই। তোমরা একটুখানি দেখো চারপাশের প্রকৃতিটা, একটুখানি দেখো। জীবনবিজ্ঞান মানে তো শুধুই বইয়ের পাতা ইনসিটু এক্সিটু বা এনভায়রনমেন্ট নিয়ে পড়া নয়, তোমরা দেখো খুব সুন্দর লাগবে। আর আমি তোমাদের এখানে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেইটা হচ্ছে এই যে প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তির যে উৎস, এই উৎস সম্পর্কেও আমি তোমাদের একদম হাতে কলমে একটা উদাহরণ দেখাচ্ছি। দেখো, আমরা যখন বাড়ির বাইরে কোথাও একটা ঘুরতে আসি, বিশেষ করে যেখানে এরকম জঙ্গল রয়েছে, প্রকৃতি রয়েছে, সেখানে আমরা কিন্তু একটু যদি চোখ কান খোলা রাখি, এমন অনেক জিনিস দেখতে পাই যেগুলো খুব ছোট্টবেলা থেকে তোমরা বইয়ের পাতায় পড়েছো, খুব সাধারণ কিছু কনসেপ্ট, তবু যখন সেটাকে আমরা নিজেদের চোখের সামনে দেখি, সেটাই কিন্তু অন্যরকম হয়ে আরও ইন্টারেস্টিং হয়ে ধরা দেয়। তার আগে তোমরা একটু শোনো, দেখো ভিডিওতে নিশ্চয়ই শুনতে পাবে, এখানে আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব না। তোমরা এই যে পাখির ডাক, এই যে একটুখানি মন দিয়ে শুনলে, যখন আমি কথা বলা বন্ধ করে দেবো, এই যে ঝিঝি পোকার শব্দ, আরও নানান ধরনের শব্দ তোমরা শুনতে পাবে, এইগুলোই কিন্তু আমাদের প্রকৃতিকে অনেক ভিতর থেকে, মন থেকে ভালোবাসতে শেখায়। আমি যেটা বলছিলাম, এখানে দেখো একটা সোলার প্রজেক্ট করা রয়েছে। এই যে এই ছোট ছোট কটেজগুলো এখানে রয়েছে কুলডিহি নেচার ক্যাম্পের মধ্যে, এবং এর আগেও আমরা চান্ডাকা নেচার ক্যাম্প যেখানে ডেরাসে গিয়েছিলাম, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই যে অপ্রচলিত শক্তির উৎসের ব্যবহার খুব বেশি। আমরা ছোটবেলা থেকে বইতে পড়ে আসছি যে প্রচলিত শক্তির যে উৎসগুলো, যেরকম ধরো কয়লা, পেট্রোলিয়াম, বিশেষত জীবাশ্ম জ্বালানি থেকে যেগুলো আমরা পেয়ে থাকি, সেগুলোর ভাণ্ডার তো পৃথিবীর বুকে সীমিত, একটা সময়ের পরে গিয়ে সেই ভাণ্ডার কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু আমরা যদি এইভাবে সোলার অর্থাৎ সৌরশক্তি, বায়ু শক্তি, তারপরে ধরো জলবিদ্যুৎ শক্তি, এগুলোর ব্যবহারকে অনেক বেশি বাড়াতে পারি, তাহলে সেটা আমাদের প্রকৃতির জন্যও ভালো, এবং সেটা দূষণ তাতে অনেক কম হবে, সব কিছু দিক থেকে সেটা ভালো। এর আগে অপ্রচলিত শক্তির ব্যবহার সেই অর্থে না থাকলেও বর্তমানে কিন্তু এই যে তোমরা দেখো এখানে সমস্ত কিছু সোলার, সৌরশক্তি দিয়েই চলছে। এছাড়াও আমরা বিভিন্ন ড্যামে যখন যাই, সেখানে আমরা জলবিদ্যুৎ শক্তি দেখি, বায়ু শক্তি, বায়ুকল দেখি। তো এইগুলোর মাধ্যমে কিন্তু অপ্রচলিত শক্তির ব্যবহার বর্তমানে বহুল জনপ্রিয় হয়ে উঠছে। এটাও কিন্তু আমরা এই নেচার ক্যাম্পের মধ্যেই দেখতে পাচ্ছি।